This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলা হয়েছে যে বিয়ের তোকে আমি বিয়ে করতে চাই, তোকে আমি একেবারে রানীর মতন রাখবো, আমাদের অ্যাডমিশনের দিন থেকে নাকি আমার উপরে তার চোখ। সেটা শুধু আমি না, বিভিন্ন মেয়েদেরকে এরকম বলা হয়েছে। প্লেন হওয়ার পরে তিনি রীতিমতো অ্যাসিড অ্যাটাক অনাথ করে দিতে কিন্তু আমার 2 মিনিট সময় লাগে। TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বাইটা শুনলেন, ফোনটা শুনলেন? শহর কলকাতা একটা ছেলে নাকি দিনের পর দিন বলে গেছে আমাকে বিয়ে করবি, আমি তোকে রানীর মতো করে রাখবো, নিয়ে শারীরিক নির্যাতন করেছে, ধর্ষণের চেষ্টা করেছে, আর শেষ পর্যন্ত গণধর্ষণও করলো। শহর কলকাতায় কিভাবে দিনের পর দিন এইসব চালিয়ে গেল? কিছু তো একটা ব্যাপার রয়েছে, ঠিক কিছু কি ব্যাপার রয়েছে সেই খবরের ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া আরো রাজ্য রাজনীতির খবর থাকছে। তবে সবার প্রথমে হটস্পটে আজকে ইস্যুগুলোর সঙ্গে পরিচয় করে নিই। এই খবরের পাশাপাশি আমরা কোন খবরের দিকে নজর রাখছি। হটস্পটের প্রথম ইস্যু, মাথার উপর জেঠুর ছাতা। কারো ছাতা না ধরা থাকলে এই মনোজিতের মতন অসভ্য ছেলেরা দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, তাও শহর কলকাতা বিভিন্ন কলেজে। দ্বিতীয় ইস্যু কি, প্রভাবশালী ম্যাঙ্গো। এই চুনোপুটি নেতারাও নাকি এখন প্রভাবশালী। পুলিশ সেরকমই বলছে। অন্যান্য দুর্নীতির সময় পার্থ চট্টোপাধ্যায় সহ যাদের নাম বারবার জড়িয়েছে পুলিশ তাদেরকে প্রভাবশালী বলে না, কিন্তু এইসব চুনোপুটি নেতাদের প্রভাবশালী বলছে পুলিশ, কারণ এরাও রীতিমতো পুলিশকে ঘোল খাওয়াচ্ছে। তৃতীয় বিষয় কি, ভয়ঙ্কর প্রতিবাদ। এই প্রতিবাদে না ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করা যায় না, এটা ছবি দেখতে হবে। সেই ছবি আপনাদের সামনে তুলে দেবো। তবে সবার প্রথমে ওই যে জেঠুর ছাতা দেখুন। আছে আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, বজবজের এমএলএ। কলেজে পড়তো, সেই সুবাদে জানাশোনা। এই অশোক দেব আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার ঘরের সামনে চূড়ান্ত অসভ্যতা করেছে একদিন। এর অবান্তর কথা শুনে কোনো লাভ নেই। কিন্তু সবাই আমি বলে আপত্তি কোথায়? পাড়ায় পাড়ায় এখনো শোনা যায় বেশি বাড়াবাড়ি করলে দাদাকে বলে দেবো, তারপর দাদা বুঝে নেবে। বুঝে নেওয়ার মতো দাদাদের উপস্থিতিতে বঙ্গ রাজনীতিতে নতুন কোনো বিষয় না, কিন্তু কসবা কাণ্ড নতুন একটা সম্পর্ক সামনে আনছে, জেঠু সম্পর্ক। কসবা কাণ্ডের শুরু থেকে এই জেঠু নিয়ে আমরা আলোচনা করেছি। মূল অভিযুক্ত মনোজিতের দাপাদাপির কারণ নাকি একমাত্র এই জেঠু। কে তিনি? সেই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা আমরা প্রথম দিন থেকে করে যাচ্ছিলাম, সবটাই ইঙ্গিতে ছিল। এবার এমন একটা ভিডিও হাতে এলো যেখানে ছবিটা পরিষ্কার হয়ে গেল। ধাপে ধাপে সেই ছবি আপনাদের দেখাবো, যে ছবি দেখার পর স্বয়ং জেঠিও অস্বীকার করতে পারবে না তার ভাইপোকে। দেখুন। মনোজিতের মাথায় হাত আছে, তৃণাঙ্কুর আছে, ও তো পলিটিক্যালি আছে, স্বার্থক তো আছে। আর আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, বজবজের এমএলএ। মনোজিতের মাথায় বজবজের বিধায়ক ও কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেবের হাত রয়েছে। তাহলে অশোক দেবী কি মনোজিতের সেই জেঠু? প্রশ্নটা আমরা সরাসরি তাকেই করেছিলাম রবিবার তিনি কি বলেছিলেন একবার শুনুন। এই মনোজিৎ মিশ্র যে গ্রেপ্তার হয়েছে, বলছে সে নাকি আপনার সঙ্গে খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, আপনাকে জেঠু বলে ডাকতো। এগুলো কি সত্যি কথা? এটা কথা বলবো, এর অবান্তর কথা শুনে কোনো লাভ নেই। বিরোধী তো কোনো কাজ করো নেই, এই করে তার বাজার গরম করে। যে ল কলেজের স্টুডেন্টরা কি আপনাকে জেঠু বলে? কিন্তু সবাই আমি বলে আপত্তি কোথায়? অশোক বাবু মানতে নারাজ। কেন মানবেন? মনোজিতের নামের পাশে তো এখন গণধর্ষণে অভিযোগ তার বিরুদ্ধে এসে গেছে। ঘাড় থেকে নামানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারছেন না। আগে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও কেন মনোজিতের উপর লাগাম টানা হয়নি? কেন চাকরি দেওয়া হয়েছিল তাকে, যে ওই কলেজে ভাঙচুর করেছে, একাধিক ঘটনা ঘটিয়েছে, একাধিক নারী নির্যাতনের মতো ঘটনা সে ঘটিয়েছে? ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় বা গভর্নিং বডির অন্য সদস্যরা কার দিকে ইঙ্গিত করছেন এবার দেখুন তো। মানে কারুর একটা রাশ যদি তার দিকে টানা থাকতো তাহলে তো সে এত কিছু করতে পারতো না, কিন্তু কে রাশ ছেড়ে রেখেছিল, কি ইঙ্গিত করছেন তারা শুনুন। তাকে অস্থায়ী কর্মী করলেন কেন আপনারা?
এটা সমস্ত জিবির ডাইরেকশন আছে, মানে জিবি যেইভাবে ডাইরেকশন দেয়, আমাদের একটা অ্যাডিশনাল সেকশন হয়েছিল সেই সময়। শুধুমাত্র মনোজিৎ মিশ্র নয়, আরও দুজন স্টাফকে পিওরলি টেম্পোরারি হিসেবে নেওয়া হয়েছিল। এইটা তো গভর্নিং বডি প্রেসিডেন্ট, এটা গভর্নিং বডি প্রেসিডেন্ট বলতে পারবেন, আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বলতে পারবেন। গভর্নিং বডির সদস্যদের উপর কি চাপ প্রয়োগ করতে কোনোভাবে অনুজিৎ? চাপ প্রয়োগ করতো, হ্যাঁ সেটা ঠিক ওইভাবে আমি কি করে বলবো। অর্থাৎ শুনছেন তো, কেউ মুখে কিচ্ছুটি বলছেন না যে এই জেঠুকে, সবাই কিন্তু জানে এই জেঠুকে, কিন্তু কোথাও এখনো পর্যন্ত সেই ভয় বা অজানা আতঙ্কটা রয়েছে। আর এই অবস্থায় আমাদের হাতে একটা ভিডিও চলে এলো দক্ষিণ কলকাতা ল কলেজের এক অনুষ্ঠানের ভিডিও, যেখানে মনোজিৎই পরিষ্কার করে দিচ্ছেন যে কে তার জেঠু, এবং সেই জেঠু সেই কথায় সম্মতি দিচ্ছেন। দীর্ঘক্ষণ হাতও ধরে থাকছেন মনোজিতের, যেভাবে এতদিন ধরে বিভিন্ন কুকর্মে দুর্নীতিতে ওই হাতটা ধরেছিল যে জেঠু। দেখুন মনোজিৎ এবং জেঠুর কেমিস্ট্রিটা দেখুন। আমরা মার্ক করে দিয়েছিলাম, দেখলেন তো এই গোটা, মানে আমরা তো 14 সেকেন্ড আপনাদেরকে দেখালাম, এটা অনেক বড় অনুষ্ঠান। যতক্ষণ তিনি কথা বলে গেছেন, মানে অশোকদেব কথা বলে গেছেন, মনোজিতের হাতটা কিন্তু ধরে রেখেছেন। মানে সমীকরণটা বুঝলেন, এদের সম্পর্কে সমীকরণ। অশোকবাবু যতই দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন না কেন, এখন সম্পর্ক যে জুড়েই যাচ্ছে সেটা অন্তত এই ছবিগুলোতে, বক্তব্যে পরিষ্কার। আর অশোকবাবুকে নিয়েও যে গুরুতর অভিযোগ করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত, তার অভিযোগ শুনলে মনে হতেই পারে অশোকবাবু সত্যিই কি কিছু জানতেন না, না সব জেনেও এতদিন না জানার ভান করে গেছে। শুনুন। এই অশোকদেব আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার ঘরের সামনে চূড়ান্ত অসভ্যতা করেছে একদিন, এবং সেটা আমি খুব শক্ত হাতে দমন করেছিলাম। এই হচ্ছে তার চরিত্র। রাজনৈতিক মৌরুষি পাট্টা খুলে বসেছে সমস্ত কলেজগুলোতে, কিন্তু ইউনিভার্সিটিতেও তাই ছিল। কিন্তু আজকে আমি যতদিনই আছি, আমি কিন্তু প্রত্যেকটা 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে তালা দিয়ে দিয়েছি। এবং একটা কলেজে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে যত কিছুই এখন অশোকদেব হাত পা ধুয়ে ফেলার চেষ্টা করুক, তাতে কিচ্ছু এসে যাবে না, কারণ ওই মেয়েটির জীবনটা কি হবে। তাহলে তার মাথার উপর, মানে মনোজিতের মাথার উপর এই জেঠুর হাত রয়েছে। সবকিছু জেনে শুনে কি এতদিন এই ঘটনা ঘটে গেছে? এখানেই তার ছবিটা স্পষ্ট, হাতটা ধরে রয়েছেন। আর এই কারণেই জানি তো 2018 সাল থেকে একাধিক অপরাধ সে করে বেরিয়েছে। এমনকি আরো দুজনকে, আরো 2 ছাত্রীকে যৌন নির্যাতন করেছে, সেই রকম অভিযোগও তো আপনাদের সামনে বারবার তুলে ধরেছে। আর সেই 2 ছাত্রীর শারীরিক পরীক্ষাও হয়েছিল এনআরএস মেডিকেল কলেজে। আজ আরো এক ছাত্রীর কথা আপনাদের শোনাবো। জানেন, তিনি বলছেন যে 2023 সালে প্রথম বর্ষের এই ছাত্রীকে কলেজের পিকনিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তখন তিনিও অভিযোগ করেছিলেন, এমনকি অন্যান্য ছাত্র নেতারাও কিন্তু অভিযোগ করেছিলেন। ওই যে কিচ্ছুটি হয়নি, কারণ জেঠুর হাত তো মাথায় রয়েছে। শুনুন দুজনের বক্তব্য। রুমের মধ্যে ঢুকে কিছু না বলা মাত্রই তিনি দরজাটা বন্ধ করে দেন, ছিটকিনি আটকে দেন। তারপরের থেকে শুরু হয় জোর জবরদস্তি। তো এই 37 থেকে 40 মিনিট যতক্ষণ আমি ওই রুমটার মধ্যে বন্ধ ছিলাম, বন্ধ করে রাখা হয়েছিল, ততক্ষণ ধরে আমি চিল্লিয়ে গেছিলাম যে আমি কাউকে কিছু বলবো না, আমাকে জাস্ট যেতে যাও। অজ্ঞান হয়ে পড়ি, আনকনসিয়াস হয়ে পড়ি। যতক্ষণে আমার জ্ঞান ফেরে ততক্ষণ আমি দেখতে পাই যে আমার জিন্স, যেটা সেনে ধস্তাধস্তি করে খোলার চেষ্টা করছিল, সেটা তিনি অলরেডি খুলে ফেলেছেন। কসবা থানাতে তার আগেনস্টে 2012 থেকে শুরু করে এত বছর ধরে 2023-এ ঘটনাটা ঘটেছে, সেই অবধি টাইমের মধ্যে অনেক তার নামে কমপ্লেন করা হয়েছে। কসবা থানার পুলিশ সেই কমপ্লেনগুলোকে ডিরেক্ট করে দিত অশোকদেব জিবি প্রেসিডেন্টের ক্ষেত্রে। জিবি প্রেসিডেন্টের অনেকটা বড় হাত ছিল তার পিছনে। এবং এই কমপ্লেন কিন্তু দিনের পর দিন এক একটা অ্যাক্টিভিটির জন্য দেওয়া আছে, সেই ইউনিটে নেই, অথচ তৃণমূলের সংগঠনটা সেই দেখছে। আমরা দাবি করছি আসলে দায়ভার ঝেড়ে ফেলা যায় না, ভুলকে ভুল বলতে হবে। যার এত ক্ষমতা, সে যে যথেষ্ট প্রভাবশালী তাতে তো আর সন্দেহ আমার আপনার মনে হয় নেই।
কসবাকাণ্ডের তদন্তে এবার সে কথা কে মানছে? কলকাতা পুলিশও মানছে, কারণ তাদেরকে তো ঘোল খাওয়াচ্ছে তিনজনে মিলে। আদালতে মনোজিৎ মিশ্র অত্যন্ত প্রভাবশালী বলে তকমা দিয়ে দিল পুলিশ। মনোজিতের জামিনের বিরোধিতা করে পুলিশ কি বলছে? মনোজিৎ জামিন পেলে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, সাক্ষীদেরও ভয় দেখাতে পারে। এদিকে কসবাকাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি অপহরণ সহ আরো 6টি ধারা দেওয়া হয়েছে মনোজিতের বিরুদ্ধে। এবং তার পাশাপাশি একটা কি বিষয় বলুন তো, পুলিশকে সব থেকে বেশি যে বিষয়টা ভাবাচ্ছে, মনোজিৎ এই ঘটনা ঘটানোর পর থেকে অ্যারেস্ট হওয়া পর্যন্ত বিভিন্ন দাদাদের ফোন করেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, প্রভাবশালী, সে নিজে প্রভাবশালী হয়ে অন্যান্য প্রভাবশালী যাদের হাত এতদিন তার মাথার উপর ছিল তাদের সাহায্য প্রার্থনা করেছে। একবার মনোজিৎ বেরিয়ে গেলে তাদের হাতটা আবারও তার মাথায় এসে পড়বে না তো, আবারও পুলিশকে ঘোল খাওয়াবে না তো সেই ভয়টার জন্য কিন্তু পুলিশ এবার তাকে রীতিমতো প্রভাবশালী তকমা দিল। রাজ্য রাজনীতিতে কি বলা হচ্ছে শুনুন। মনোজ ভার্মাজি, আপনাকে বুঝতে হবে যে আপনাদের মতো পুলিশ, আপনারা ওই লঘু ধারা দেন বলে আজকে মনোজিতের মতো ক্রিমিনালরা তারা ছাড়া পায়। এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো, তাদেরকে কম্পেলড করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিৎ মিশ্রের সাথে, এবং তার ভিডিও করা হয়েছে। তারপর তৃণমূলের মনোজিৎ একটা ব্যক্তি, তারপর তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে। সেটা কি শুধু মনোজিৎরাই করতো, নাকি মনোজিতদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো, পাঠানো হতো? যা খুশি করো, সব কিছু করে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। এই যে কালচার অফ ইম্পিউনিটি, আমি যা খুশি করি আমার কিছু হবে না, এই মানসিকতা বাংলা সমাজ করছে। দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এটা ম্যাক্সিমাম ধর্ষণ। এর আগে কত ধর্ষণ হচ্ছে কে জানে? এতদিন তো কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি, বিভিন্ন অভিযোগ পাওয়া সত্ত্বেও কেউ কোনো রকম কিছু করেনি, বরং তাকে চাকরি দেওয়া হয়েছে, তাকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু জানো তো, এবার রাজ্য রীতিমতো কড়া ব্যবস্থা নিচ্ছে, মানে কোথাও একটা জোরদার কোষে নেমেছে ময়দানে। তদন্তের পাশাপাশি এবার আদালতেও তারা কড়া ব্যবস্থা নিচ্ছে। কসবা গণধর্ষণ মামলায় বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হলো। কেন এই বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হচ্ছে? অতীতের যা রেকর্ড রয়েছে আমাদের কাছে বলছে যে জয়নগর ফারাক্কা ধর্ষণ খুনের মামলাতে তিনি ছিলেন বিশেষ সরকারি আইনজীবী। আর দুটি মামলাতেই আমরা কি রেখেছিলাম, দোষীদের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল এবং খুব তাড়াতাড়ি এই বিচারটা হয়েছিল, খুব কম দিনের মধ্যে বিচারটা হয়েছিল। সেই কারণে কি বিভাস চট্টোপাধ্যায়কে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হলো? এই প্রশ্নগুলো উঠছে। এর পাশাপাশি আমাদের অন্যান্য দিকেও তো নজর রাখতে হবে, কারণ এই ইস্যুটা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক দিনই কন্যা সুরক্ষা যাত্রা করছে। আজকে আমরা কি দেখেছিলাম, আবারও তারা পথে নেমেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে যুব মোর্চার মিছিল হলো, রাসবিহারী মোড়ে জমায়েত হলো, সেখান থেকে গড়িয়াহাট পৌঁছে গেলেন, বিজন সেতু হয়ে মিছিল যায় কসবায়। কিন্তু আজ সেই মিছিলে সার্বিকভাবে কি কি ছবি উঠে এলো দেখুন। আমাদের আটকানো যাবে না, বাংলার মানুষ প্রস্তুত, মমতাকে সরাতেই হবে। মহিলাদের কোনো বিচার নেই, মহিলাদের 1% কোনো ইজ্জত নেই। পরিষ্কার করতে গেলে বাংলার মেয়েরা ঝেঁটাই ধরবে। এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন মা বোনের সম্মান আমরা ফিরে পাবো না। মা বোনকে বাঁচাতে পারছে না, সুরক্ষা দিতে পারছে না, কিসের লক্ষ্মী ভান্ডার, কিসের কন্যাশ্রী? অভিযান থামবে না, বিজেপি রাজপথে আছে। বৃষ্টি তো দূরের কথা, গুলি খেতেও প্রস্তুত আছেন, হ্যাঁ কিনা বলুন। এবার রাজ্য রাজনীতির আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি, কারণ সামনে 26-এর ভোটের আগে বিজেপির রাশ কার হাতে থাকবে? কারণ ইতিমধ্যে আপডেট পাওয়া যাচ্ছে বঙ্গ বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। তবে সরকারিভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছি আমরা। সভাপতি পদে শুধু শ্রমিক ভট্টাচার্যই আজ মনোনয়ন জমা দিয়েছেন, তাই সর্বসম্মতিক্রমে শ্রমিকেই শিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য সভাপতির পদ নিশ্চিত হতেই বিজেপির পুরনো দপ্তরে শ্রমিক ভট্টাচার্য পৌঁছে গিয়েছিলেন, মালা দিলেন শ্যামাপ্রসাদের মূর্তিতে, মুরলীধর সেন লেনের দোকান থেকে চাও খেলেন, কারণ এখানকার সঙ্গে তার রাজ্য রাজনীতিতে তার যে সম্পর্ক সেটা দীর্ঘদিনের। লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আর কি কি বলেন TV9 বাংলাকে শুনুন তো। এবং এটা কোনো সভাপতি এখানে কার্যত সেই অর্থে খুব বেশি প্রাসঙ্গিক নয়, পুরোটাই একটা টিম গেম। আর এবারের যে নির্বাচনটা হচ্ছে, এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে কিন্তু নির্বাচনের বাগডোরটা নেই।
মানুষ স্থির করে নিয়েছে তারা তৃণমূলের বিসর্জন দেবে। তাই লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। দিদি বিসর্জন চান বঙ্গোপসাগরে, আমরা তো বাবুঘাটে দেবো ভেবেছিলাম। বিভিন্ন গোষ্ঠী সমন্বয়টাই কি বড় চ্যালেঞ্জ হবে? গোষ্ঠী বলে আমার জানা নেই, আমি তো খোঁজ করেছিলাম কারোর কোনো অফিস পাই কিনা, আমি পাইনি খোঁজ। শহর কলকাতাকে অনেকে প্রতিবাদ এবং মিছিলের শহর বলে থাকেন, কিন্তু শহর কলকাতা লাগোয়া বজবজার যে ছবিটা দেখালো সেটা রীতিমতো ভয়ঙ্কর। তাকে এক কথায় ভয়ঙ্কর প্রতিবাদী বলা চলে। এই যে ছবিটা দেখছেন না, মানে সিলিন্ডারের পিন খুলে প্রতিবাদ চলছে, সেখান থেকে হু হু করে গ্যাস বেরোচ্ছে। একটা সিলিন্ডার নয়, একাধিক সিলিন্ডারে পিন খুলে দেওয়া হয়েছে, হু হু করে গ্যাস বেরোচ্ছে। এইভাবে প্রতিবাদ, ভাবুন তো ওখানে যদি কেউ একটা নিদেন পক্ষে কিছু একটা আগুনের ফুলকি এসে পড়তো তাহলে কত বড় বিপদ হতো, কত বড়, মানে এতগুলো মানুষ সেখানে জমায়েত করেছিল, কতগুলো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে যেত। এইরকম প্রতিবাদ কিন্তু সত্যি আমরা দেখতে অভ্যস্ত নয়। ভবিষ্যতেও যদি এই রকমের প্রতিবাদ থেকে এই ধরনের মানুষগুলো বিরত থাকেন তাহলেই মঙ্গল। অনেকে বিশেষজ্ঞরা এই কথাই বলছে। দেখুন আজকে বজবজের ছবিটা কি তৈরি হয়েছিল। 20 ডিসেম্বর 2024 জয়পুরের হাইওয়েতে ট্যাঙ্কারের গ্যাস লিক করে, আগুনের সামান্য ছোঁয়া পেতেই বিস্ফোরণ। শুধু বড় রাস্তা নয়, আগ্রাসী আগুন ঢুকে পড়ে আশপাশের গলিতেও। বরাত জোরে বেঁচে যান কয়েকজন প্রত্যক্ষদর্শী, কিন্তু সবার কপাল ভালো ছিল না। জ্যান্ত পুড়ে মৃত্যু হয় অন্তত 19 জনের। এলপিজি, যে গ্যাসে বাড়িতে বাড়িতে রান্না হয়, সিলিন্ডার থেকে সেই গ্যাস বের করে দিয়ে বিক্ষোভ। বিক্ষোভের এমন নজির কখনো দেখেনি বাংলা। মঙ্গলবার দেখল দক্ষিণ 24 পরগনার বজবজ। একটি নয়, একের পর এক সিলিন্ডারের মুখ খুলে দিতে থাকেন বিক্ষোভকারীরা। আগুনের সামান্য ছোঁয়া পেলে কত বড় বিপর্যয় হতে পারত ভাবুন একবার। বিক্ষোভ চলছিল বজবজের ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টের ঠিক বাইরে। প্লান্টে সিলিন্ডারের এলপিজি ভরার কাজ চলে। পাঁচিলের ওপারেই প্লান্ট, এপারে রাস্তায় দাঁড়িয়ে গ্যাসের ট্যাঙ্কার। একের পর এক সিলিন্ডার বোঝাই লরি, একাধিক গাড়ি, বাইক, সেখানেও বারুদ, ট্যাঙ্কে ট্যাঙ্কে পেট্রোল। ভাগ্য ভালো আগুন লাগেনি, লাগলে কি হতো? বিপর্যয় হলে বিক্ষোভকারীদের প্রান্ত যেতই। বটলিং প্লান্টেও বিস্ফোরণ হওয়ার আশঙ্কা ছিল। ঠিক উল্টো দিকেই শিক্ষা প্রতিষ্ঠান বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, একটু দূরেই জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, ব্যস্ত রাস্তা। বিক্ষোভকারীদের যুক্তি, সকলকে বলা হচ্ছে, সব নেতাদের সকলকে বলা হচ্ছে, আমাদের দিকে কেউ দেখছে না, আমাদের পিঠ দেয়ালে সেটে গেছে। কেন এমন বেনজির বিক্ষোভ? ঠিকাদারদের বিরুদ্ধে লক্ষাধিক টাকা বকেয়া না মেটানোর অভিযোগ ঠিকাকর্মীদের, যারা সিলিন্ডার বোঝাই গাড়ির চালক খালাসির কাজ করেন। এক সপ্তাহ হলো 3 বার মিটিং হয়ে গেল, কোনো নেতা আসছে না, নেতারা উঠে চলে যাচ্ছে। জাহাঙ্গীর খান এখান দিয়ে গেল, একবারও তো বলে যায় ঠিক আছে এখানে আসে, থানায় ডাকছে, থানায় কি করতে যাবে? এখানে থানায় গিয়ে এখানে বসে একটা আলোচনা করে দেয়, পয়সার ব্যাপার, পয়সাটা দিলে তার কোনো সমস্যা হবে। মঙ্গলবারের বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরোয়নি, উল্টে ঠিকাকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই আগুনে ঘি পড়ে। গাড়ি, বাইক ভাঙচুরের মধ্যেই সিলিন্ডারের মুখ খুলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাকর্মীরা। ঘটনা সামাল দেওয়ার পর বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করে পুলিশ। এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবার মডেল বলে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জাহাঙ্গীর বাহিনী, ভাইপো গ্যাং বজবজে সব গ্যাসের মুখ খুলে দিয়েছে। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা, যদিও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। কসবাকাণ্ডে প্রথম দিন থেকেই না TV9 বাংলা এই খবরে প্রত্যেকটা খুঁটিনাটি আপনাদের সামনে তুলতে এনেছে। আজ আমাদের সঙ্গে নির্যাতিতার বাবার প্রথম কথা হয়েছে, মানে আমাদের সঙ্গেই তার প্রথম কথা TV9 বাংলায়। তিনি সংক্ষেপে তার প্রতিক্রিয়া পাঠিয়েছেন, দিয়েছেন। কি বলছেন তিনি একটা শুনুন তো। তদন্ত যা হচ্ছে, আমি কলকাতা পুলিশের উপর আস্থা রাখি এবং আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি এইটুকুই বলবো। আর আমি চাইবো দোষীদের উপযুক্ত সর্বোচ্চ সাজা হোক। আমরা আরো একবার শুনবো, কারণ তার বাবার প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে তার মেয়ের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তিনি সর্বোচ্চ সাজাই চাইবেন। তিনি কি বলছেন, তিনি কতটা আস্থা প্রকাশ করছেন এই গোটা বিষয়টা নিয়ে, তদন্ত নিয়ে তিনি কি বলছেন একবার শুনুন। তদন্ত যা হচ্ছে, আমি কলকাতা পুলিশের উপর আস্থা রাখি এবং আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি এইটুকুই বলবো। আর আমি চাইবো দোষীদের উপযুক্ত সর্বোচ্চ সাজা হোক।
এই কসবা কাণ্ডের সংক্রান্ত আরো বেশ কিছু খবর প্রথমবার দেখুন TV9 বাংলায়। আরো অনেক কিছু রয়েছে, তবে সময় হচ্ছে এখন শেষ করার।